সত্যি কথা সিনেমাটা করার সময় তো এত চিন্তা করিনি। মানে আমি যে হুমায়ুন ফরিদি স্যারের কথা বলছি, উনি তার জামাতা। টিভিতে কাজ করা আর সিনেমায় কাজ করার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। এটা হলো যে একটা সময় ছোটবেলায় হিরো হতে চেয়েছেন। অডিশন দিতে গেলাম, লুক টেস্ট, হঠাৎ আমি নিজেকে আবিষ্কার করলাম এফডিসির ২ নাম্বার ফ্লোরে শাকিব খান আমার সামনে দাঁড়িয়ে আছে। কোনটা বেশি মানে মনে হয় আপনি এনজয় করেন? মানে এটার সাথে পোশাকের কোনো সম্পর্ক নাই, মাইন্ডসেটের সম্পর্ক। এরকম আছে লোকজন যে আপনাকে আসলাম ভাই বলে ডাকে। আমি কেন জানি অ্যাজ আ গেস্ট খুব ভালো না। বছরের পর বছর মাঠের উত্তাপ, বিশ্বকাপের বিশ্লেষণ আর স্টেডিয়ামে মাইক্রোফোন ছিল তার পরিচয়। কিন্তু একদিন তিনি হঠাৎ করে আসলাম হয়ে আসলেন আর দর্শকের হৃদয়ে আসলে জিতে নিলেন। বলছিলাম বিনোদন এবং ক্রীড়া জগতের পরিচিত এবং প্রিয় মুখ কাজী সাবিরের কথা। সাবির ভাই, রেড কার্পেট উইথ জেরিতে আপনাকে ওয়েলকাম করছি, আমি স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ জেরি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই, আপনাকে তো আমন্ত্রণ জানাতেই হতো। প্রথমত যা যা সব তো আলাদা জিনিস, কিন্তু দিন শেষে গতকালকে যে খেলাটা গেল, খেলাটা যাওয়ার পরে ফার্স্ট থিং আমার মাথায় এসেছে আমার আজকের গেস্ট হলো যে কাজী সাবির, মানে সাবির ভাই। তো ডেফিনেটলি আমি যে শুধু বিনোদন নিয়ে কথা বলবো, প্রফেশন নিয়ে কথা বলবো তা না। না, অবশ্যই। এটা আসলে একটা এন্টারটেইনমেন্ট শো কাম একটা স্পোর্টস শো হয়ে যেতে পারে দর্শক। না, এবং স্পোর্টস তো বিনোদনই আমরা যেভাবেই নেই আর কি। তা তো বটে। আসলে এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। আমরা আর যেই স্পোর্টসের কথা বলছি এটাকে তো আসলে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়, ফিফা বিশ্বকাপ। আমি সেখানে যাব, আমরা একটু তার আগে বলি যে আমি যে সাবির ভাই বলে ডাকলাম এবং প্রথম ইন্ট্রো দেওয়ার সময় বললাম যে আসলাম হয়ে তিনি আসলেন। আপনি আমাকে বলেন যে এই মুহূর্তে কি আপনাকে এরকম আছে লোকজন যে আপনাকে আসলাম ভাই বলে ডাকে? না, মানে খুব ইন্টারেস্টিংলি জেরি, যে আমি এরকম অনেক সময় দেখেছি যে যারা অভিনেতা অভিনেত্রী তারা কোনো একটা তাদের জনপ্রিয় নাটকের পরে বা সিনেমার পরে ইন্টারভিউতে বলে যে হ্যাঁ, রাস্তায় বের হলেই মানুষ এখন আমাকে সেই চরিত্রের নাম ধরে ডাকছে। আমার ক্ষেত্রে তেমনটা হয়নি সত্যি কথা বলতে, কিন্তু আমার আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, পরিবার, তারা আসলাম ডাকছে। আচ্ছা, না এটা আসলে সবাই ডাকে। আমি বুঝতে পেরেছি সেটটা কোথায় গেছে, কিন্তু দ্য থিং ইজ হলো যে আশেপাশের মানুষজনই থাকে না যে একটা সিনেমা থেকে জিল্লু ক্যারেক্টারটা এরকম হয়ে গেছে, আইকনিক ক্যারেক্টার হয়ে গেছে। এবং রকস্টার আমি দেখেছি, আমি দেখার পরে হলো যে আমি এটা নিয়ে পোস্টও কিন্তু দিয়েছি, আমি লিখেছি আলাপে আমাদের। তো ওই ক্যারেক্টারটা হলো যে পুরো রকস্টার হলো যে ওয়ান অফ দ্য আইকনিক ক্যারেক্টার, এগেন আসলাম ক্যারেক্টার, জি। পুরো জার্নিটা। সো এটা তো আসলে আইকনিক ক্যারেক্টারগুলো আশেপাশে মানুষ ডাকুক আর রাস্তায় ভিড় হয়ে যাক আসলাম বলে, ইট ডাজন্ট ম্যাটার, স্টিল হলো যে এটা একটা ব্যাপার। আশেপাশে কারা কারা ডাকে? আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের যারা আছেন। আমার মনে হয় যে বন্ধু বান্ধবের বেশি ডাকার কথা, কারণ হলো যে আসলাম ক্যারেক্টারটাই তো আসলে একটা বন্ধুত্বের প্রতীক। তো বন্ধুরাই ডাকছে আর কি, মজা করে। এই ধরনের বন্ধু আসলে আমরা কেন এখন অ্যামাজনের সেল হয় না, তাহলে কি অর্ডার করে দেওয়া যেত? এই ধরনের বন্ধু না, কোথায় পাওয়া আসলে যায়? আমার মনে হয় যে এই ধরনের বন্ধু হয়তো আমাদের জীবনে হয় আপনি কারো আসলাম, অথবা আপনার একটা আসলাম আছে যার উপরে আপনি আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতে পারেন। এখন সিনেমার পারপাজে তো একটু বাড়তি দেখাতেই না, হয়। তা তো বটে, বাড়তি না, আমার কাছে ওটাকে অত বাড়তি মনে হয়নি। বন্ধুত্ব আসলে হলে, আমি আমার কথাই যদি বলি, আমার বেস্ট ফ্রেন্ড হাসনাইনা বৃষ্টি, সে দেশের বাইরে থাকে আর আমি এখানে থাকি, আমাদের টাইম জোনের বিশাল ফারাক, কিন্তু স্টিল হলো যে আমরা এই লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপের মাঝখানে আমরা সময় বের করে নিই, সবকিছু করি। তো দিন শেষে আসলে বন্ধুত্ব এরকমই হয় বোধ হয়। এই যে প্রায় ঈদের পর থেকে এতটা সময় চলে গেল এই আসলাম হয়ে ওঠার, সবচেয়ে থাকে না যে এমন একটা কমপ্লিমেন্ট যেমন মাথায় গেঁথেছে, কি বললো এটা, এরকম মানে মনে আছে হ্যাঁ, কি বললো, হোয়াট? হ্যাঁ, মানে আমি সত্যি কথা সিনেমাটা করার সময় তো এত চিন্তা করিনি। অনেক সময় বলে না, ইগনোরেন্স ইজ ব্লিস। যেহেতু আমি ট্রেন্ড অভিনেতা না, টিভিতে কাজ করা আর সিনেমায় কাজ করার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। তারপরে একেবারে কমার্শিয়াল বাংলা সিনেমায় উইথ কারেন্টলি দ্য বিগেস্ট সুপারস্টার ইন বাংলাদেশ, সব মিলিয়ে আমি আসলে খুব চিন্তা করার সুযোগ পাইনি। কিন্তু আমার সিনেমাটা রিলিজ হওয়ার পরে একদম ২-৩ দিনের মধ্যেই আমার পরিচিত একজন সেই লিঙ্কটা পাঠিয়েছিলেন, চয়নিকা চৌধুরী। তিনি স্ট্যাটাসে আমার ব্যাপারে বেশ খানিকটা সময় ব্যয় করেছিলেন এবং তিনি জানতেন না আমার নাম কি। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে মানে কেন প্রশংসা করছে, মানে ওনারা তো দর্শক বলতেই পারে তার ভালো লাগার জায়গা, কিন্তু ওনারা একজন একেবারে নতুন আনকোরা অ্যাক্টরকে যদি সময় নেন নিজেদের স্ট্যাটাসে, সেটা আমি সিরিয়াসলি নিতে চাই।
আচ্ছা না, আপনি যে বললেন আপনি হলেন যে আলাদা আলাদা অভিনয়, কিন্তু আপনি তো হলো যে একটা সময় ছোটবেলায় হিরো হতে চেয়েছেন। মানে সব সময় চেয়েছি, এই মানে বড় আপনি হিরো হতে হিরো চেয়েছেন। আমি সব সময় চেয়েছি। মানে আমাকে ছোটবেলায় কেউ জিজ্ঞাসা করলেই আমার প্রথম কথা হচ্ছে যে কি হব, বাংলা সিনেমার হিরো হব, মানে হিরো হব। তো ছোটবেলা থেকে সেই ইচ্ছাটা ছিল। পরে এসে যখন দেখলাম যে ইটস আ লং শট, তখন সিনেমায় বড় পর্দায় নিজেকে দেখার আকুতি বলবো, সেখান থেকে আমি অনেককে অনুরোধ করেছি যে আমাকে একটু ছোট রোল দেয়া যায় নাকি, আমি একটু দাঁড়িয়ে থাকবো বা একটা ডায়লগ, কিন্তু চরিত্র করতে চাই না। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন চরিত্র করতে চান না? যেহেতু ছোটবেলার স্বপ্ন এবং অনেকটা সময় পার হয়ে গিয়েছে, যখন আমাকে অনেকে বলেছে তোমার যদি এতই শখ চেষ্টা করো না, পার্সু অ্যাক্টিং, আমার মনে হয়েছে এই যে আমার স্বপ্নটা, আমি যদি করতে যে আমি না পারি করতে, আমার স্বপ্নটা তো ভেঙে যাবে। তার থেকে এটা এরকমই থাকুক। আমার পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব এটা নিয়ে মজা করে। ইভেন যেটি খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি সিনেমা করার 2 মাস আগেও যখন ও কিছুই ঠিক হয়নি, আমি অডিশনেও যাইনি, আমার এক বন্ধু আমাকে জোক করে বলছিল যে আর কবে করবি, হ্যাঁ এখন তো বাবার রোল করতে হবে। তখন আমি গুগল করে দেখলাম যে বোমান ইরানি, বলিউডের, উনি 43 বছর বয়সে ডেবিউ করেছেন। এবং ইন্টারেস্টিংলি আই এম 43 রাইট নাও। তো আমি বললাম যে হ্যাঁ সে করব, তো সে যদি পারে আমি কেন পারবো না। আমার আপনার এই বোমানিটা আমি রিলেট করতে পারি। আমি আমার এখন তো উপস্থাপনা করছি জার্নালিস্ট, কিন্তু আমি আমার শুরু করেছিলাম এই মিডিয়া শোবিজে হলো যে মডেলিং দিয়ে, তারপরে জি। অভিনয়। আমি অভিনেত্রী হতে চেয়েছি, যে কোনো কারণে আমি সেটা কন্টিনিউ করিনি। আমাকে একটা প্রশ্ন করলে আপনি বোমান ইরানির কথা বললেন, আমি তো ডেবিউর দিক থেকে না, আমি তখন শেফালি শাহর কথা বলি। রাইট। আমি তখন শেফালি শাহর কথা বলি যে অ্যাবসলিউটলি। সি ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি একটা কমার্শিয়ালি হলো যেটা সিনেমার নায়ক হতে চান, সেটা এক ধরনের ক্যারিয়ার প্যাথ আপনার জন্য তৈরি করবে। আর আপনি যদি অভিনেতা অভিনেত্রী বা অভিনয় শিল্পী হতে চান, জি। সেটার জন্য আমার মনে হয় না কোনো সময় আছে। আমাদের অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী হয়ে গেছেন মানে দিলরাজ আমার মা, উনি হলেন, কিন্তু উনি শি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। উনি আমার এই কাউচে এসে বলে গেছেন যে ইট ডাজন্ট ম্যাটার যে উনি আসলে কাজ করে যেতে চান, উনি আসলে বসে থাকতে চান না। উনি ওই মোমেন্টে উনি একদিন মানে কাজ না থাকলে উনি আসলে আমার ভালো লাগে না। দিলরাজ জামানের কথা বললেন, উনি তো রকস্টারও ছিলেন, আমার সাথে হ্যাঁ। কোনো সিন ছিল না, দেখার সুযোগ হয়নি, বাট হোয়াট আ লেজেন্ড। আপনি এই বয়সেও উনি কিন্তু মডেলিং করছেন, দ্য গ্রেস, মানে এই যে উনি যেটা বলেছেন কাজ করার যে তার ইচ্ছা, মানে অবিশ্বাস্য। এবং এটা প্রমাণ করে যে উনি একজন আপাদমস্তক পারফর্মার। এই পারফরম্যান্সের সাথে ওনার হলো যে শির দ্বারাও যে উনি যে কথা যা বলে, যে ওনার যে কি সুন্দর। স্ট্যান্ড, এখনো আমার অফিসে এসে আমাদের সবার সঙ্গে আমরা মজা করে বলছিলাম যে আমার একটা ছবি তুলে, বলবো যে পার ছবি 5 টাকা করে দেবে, মানে নর্মাল, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এত জল, এত হিউমারাস দারুণ, উনি। দারুণ। তো আমার মনে হয় যে অভিনয় শিল্পীদের তো আসলে বয়স হয় না। আপনার বন্ধু হয়তো বন্ধুত্বের খোঁচা না, মানে দেওয়ার জন্যই তারা আমার আসলে এটা বলেছে। যেই কথা হচ্ছে যে যেহেতু আপনি এই পেশার সাথে ছিলেন, মডেলিং বা পার্সু করেছেন অ্যাক্টিং, এইটা তো একটা শিল্প, একটা ক্রাফট। এখন হ্যাঁ, আমি চাইলে এখন গানও গেতে পারি। এখন আমি স্টুডিও ভাড়া করে আমি অ্যালবাম রিলিজ করলাম, তাতেই তো নিজেকে আসলে সঙ্গীত শিল্পী বলা যাবে না। ঠিক সেভাবে আমি যেহেতু পেশাটাকে অনেক সম্মান করি, তো নিজেকে ঠিক অভিনেতা বলার ধৃষ্টতা দেখাতে চাই না। আপনি অভিনয় করেছেন, আপনি অভিনেতা তো বটেই, আপনি হ্যাঁ, দুর্দান্ত সেটা অভিনয় টেকনিক্যালি। করেছেন। সেটা আপনি ইউ আর বিং হাম্বল, দ্যাটস ওয়ান থিং। হিউমিলিটি ইজ দ্য গ্রেটেস্ট ভার্চু অনেকেই বলে, তো দ্যাটস গ্রেট। কিন্তু আমি দর্শক হিসেবে এটুকু তো বলবো, আপনি আমার এখানে এসেছেন বলে বলছি না। আমি আসার পরে ফার্স্ট থিং আমার সম্পাদক আমাকে জিজ্ঞেস করেছিল, নির্বাহী সম্পাদক, যে কেমন লাগছে। তখন আমি এরকম পিন পয়েন্ট করে বলেছিলাম প্রত্যেকটা জায়গায়। আমি রিভিউ লিখেছি একটা রকস্টার, তো সেইখানে হলো যে আমি খুব স্পেসিফিক ভাবে আপনার জন্য একটা প্যারা লিখেছিলাম। জি। তো সেদিক থেকে আমি আপনাকে বলতে পারি দর্শক হিসেবে যে আপনি অভিনেতা। না, ধন্যবাদ। মানে I'll take it. I'll take it. আমি এটা নিয়ে তর্ক করব না। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস হলো যে কথায় কথায় বলছিলেন আপনি যে এই অভিনয়টা আসলে মনে হতো যে আমি একটা পাসিং শট দেই অথবা একটু দাঁড়িয়ে থাকি বা একটু স্ক্রিনের সামনে থাকি, জি। কিন্তু অভিনয়টা করতে চাননি কারণ স্বপ্নটা আসলে ভেঙে যেতে পারে এই জি। ভয়ে। এর বাইরে কি এরকম একটা ইতস্তত ছিল যে আপনি তো অলরেডি একটা জায়গা হলো স্টাবলিশড একটা ক্যারিয়ারে আছেন, স্বাভাবিকভাবে জি। আপনি ক্যামেরার সামনেই কাজ করেন, হয়তো ভিন্ন একটা আর্ট ফর্ম জি। আপনি উপস্থাপনা করেন, আপনি বিনোদনের একটা অন্যরকম মাধ্যমে কাজ করেন, যেটা হলো ক্রিয়া, মানে জি। স্পোর্টসে কাজ করেন। কখনো মনে হয়েছিল যে না, এটা এখন করতে যাব, যদি বাই এনি চান্স ইট ডাজন্ট ওয়ার্ক, দ্যাট কুড হ্যাম্পার মাই কারেন্ট ক্যারিয়ার? হ্যাঁ, মানে আসলে আমি এত কিছু চিন্তা করি নাই। যেহেতু আমার এটা খুব মানে ছোটবেলার স্বপ্ন, এটা আমি করতেই চেয়েছি, আমি আসলে তো চিন্তা করি নাই। আমার মনে হচ্ছিল যে আমি এটা করবই। ভয়টা লেগেছিল আসলে
রেজাল্ট নিয়ে না, শুটিংয়ের সময় যে আমি ডেলিভার করতে পারবো কিনা সেইটা ভয় ছিল, কারণ আমি সেট আপটার সাথে পরিচিত না। আমি লিটারেলি যারা সেটে ছিলেন, আমি তাদের কারোর সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, একজনও না। মানে হঠাৎ করে হলো যে থাকে না কিছু মানুষ যে হঠাৎ করে আমি এই মুহূর্তে মানে অ্যানালাইসিস করতেছি স্পোর্টস নিয়ে একটা স্টুডিওতে অথবা স্টেডিয়ামে সাপোজ কথা বলছি, এন্ড বুম নেক্সট টাইম আমি ডিসিতে। একদম মানে একদম ঘটনা কিন্তু তাই, মানে আপনি আমার মুখের কথা কেড়ে নিয়েছেন যে আমি একদম তাই, যে আমার মনে হলো আমি অডিশন দিতে গেলাম, লুক টেস্ট, হঠাৎ আমি নিজেকে আবিষ্কার করলাম এফডিসির 2 নাম্বার ফ্লোরে শাকিব খান আমার সামনে দাঁড়িয়ে আছে। তো যখন ঘটনাটা হচ্ছে আমি তখন ভাবছি যে আসলে এটা হচ্ছে মানে আমি এফডিসিতে, মানে ঠিক ঠিক আপনি আমার মুখের কথা কেড়ে নিয়েছেন। ড্রিম মানে লাইক থাকে না যে ইটস আ রিয়েল ফিলিং। মানে এখন পর্যন্ত জেরি ইট ডাজ ফিল লাইক ভেরি ভেরি সাররিয়াল। আমি এখনো মানে আই ক্যানট মেক মাইসেলফ বিলিভ যে এটা আমি করে ফেলেছি। এটার আরো একটা কারণ হচ্ছে যে এত বারবার বলছি জিনিসটা, যে আপনি যেহেতু সিনেমাটা দেখেছেন, আমার চরিত্রটা তো ব্যাপ্তিটা অনেক বড়, খুব গুরুত্বপূর্ণ চরিত্র। মানে সাকিব ভাইয়ের হলো যে যতটা স্ক্রিন টাইম আপনারও অলমোস্ট ততটাই স্ক্রিন টাইম, বরং চলো কিছু জায়গায় হলো যে আপনার স্ক্রিন টাইম আরো দেখা যাচ্ছে না, বেশি মানে আঙ্কেল টাঙ্কেলের সাথে। জি, কারণ ওই ক্যারেক্টারটা বিল্ড আপের জন্য হলো যে আসলাম ক্যারেক্টারের যেই মানে ইম্পর্টেন্স ওই জি, রকস্টার ক্যারেক্টার বিল্ড আপ করার জন্য ওভারঅল থ্রু আউট হিজ লাইফ। জি। সো এটা তো বিশাল বড় ব্যাপ্তির একটা। না মানে এটা মানে আমি এটা আজমান রুশো ডিরেক্টরকে আমি বলেছিলাম যে আপনি এত বড় রিস্ক কেন নিলেন, একদম নতুন অ্যাক্টরকে এত বড় রোলে। আমি যদি ফেল করতাম, উনি বলেন যে আমি আমার গাটের উপর সবসময় বিশ্বাস করে, আমার গাট ফিলিং এর উপর। হ্যাঁ, এটা এখানে এসে বলেছেন হ্যাঁ। সবাই। তো এক্স্যাক্টলি, এবং উনি সিনেমাটাও কিন্তু ওভাবেই বানিয়েছেন। হ্যাঁ। আমি জানি যে সিনেমা নিয়ে অনেক কথা হয়েছে, পজিটিভ নেগেটিভ রিভিউ থাকবেই, একটা সময় তো নেগেটিভ রিভিউ ঠেকানোটাই কঠিন হয়ে যাচ্ছিল, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। বাট আমি একটা কথা বলি যে ইটস আ গুড ফিল্ম, এই বিষয়ে কোনো সন্দেহ গুড নেই। ফিল্মের তো এটা আমি এখানে যদি ইনপুট দিতে একটু বলতে হয়, বলবো যে ইট ওয়াজ অ্যামেজিং এফোর্ট, গুড ট্রাই অ্যান্ড অ্যামেজিং হ্যাঁ, এফোর্ট। খুব খুব ভালো মানে একটা বলেছেন। একটা হঠাৎ করে যখন হয় কি একটা ইন্ডাস্ট্রির একটা ফেজ যায়, একটা ফেজ যাচ্ছিল আমাদের, সেটা হলো যে খুবই কিছুটা মার কার মেল ডমিনেন্ট, খুবই মেল ডমিনেন্ট আলফা মেল এন্ড এভরিথিং। মানে আমি স্পেসিফিক একটা কথা বলছি না, পুরো প্রবাহটাই কিন্তু এরকম যাচ্ছিল। তো সেই স্থান থেকে বনলতা সেন, রকস্টার বা এইবার কোরবানি ঈদে যে সিনেমাগুলো এসেছে তার অনেকগুলোই হলো যে এরকম ছিল যে ওই জায়গাটা ভাঙার, রোহিত জি। মানে ভাঙার চেষ্টা করেছে ওই ফেজ জি। থেকে, এখন অন্য একটা ফেজ আসলে জি যাচ্ছে। জি জি অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অ্যামেজিং এফোর্ট। জি, অসাধারণ। এবং আমার কথা হচ্ছে যে আজমান রুশো ওনার প্রথম কাজ, অ্যান্ড হি ইজ ভেরি ইয়াং। আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির লোকদের অ্যাটলিস্ট তাকে সাপোর্ট করা উচিত, এনকারেজ করা উচিত। কারণ দিন শেষে সিনেমাটা তো আসলে দর্শকদের জন্য বানানো হয়েছে। দর্শকদের রায় কি হবে সেটা তো আমার আপনার কন্ট্রোলে নাই। সেটা সিনেমাটা একটু তাড়াহুড়ার মধ্যে বানানো হয়েছে, এটা নিশ্চয়ই আমি আজমান হ্যাঁ, রুশো রুশো ভাইও বলবে বলেছেন এটা আপনাকে। এটা তখন দর্শক বুঝবে না, এই টেকনিক্যাল জিনিসগুলো তো দর্শক বুঝবে না। পারবে না, কারণ সে কিন্তু টাকা দিয়ে সিনেমা দেখতে গেছে। এখন আমি একটা যে সিনেমা দেখি আমার টেস্ট হয়তো অন্যরকম, আপনার টেস্ট অন্যরকম, বাট একটা কোনো না কোনো জায়গায় আমার ভালো লাগলো না, সেটা হতেই পারে। কিন্তু ওভারঅল যেই আসলে একটা জিনিস থাকে যে চেপে ধরা, সেটা আসলে বোধহয় একটা গুড প্র্যাকটিস। হ্যাঁ, দারুণ। এবং আপনি দেখেন মিউজিক, দেখেন জাহিদ নীরব বা সানি, তারা দুর্দান্ত কাজ করেছেন। এবং যারা অ্যাক্টর ছিলেন সিনেমায়, সবাই সবাই দারুণ কাজ করেছেন। আপনি ওইটাই বললাম, আপনি এটাকে না খারাপ সিনেমা বলতে পারবেন না। দেয়ার আর ফিল্মস যেটা আসলে ভালো না, কিন্তু এই সিনেমাটা পছন্দ অপছন্দের জায়গায় একটা থাকবে। কিন্তু এটা সত্য যে এটা একটা মাইলস্টোন ফিল্ম। আমি আছে বলে বলছি না, আপনি ফিল্ম ফলো করেন, আপনি বুঝবেন। বাংলাদেশে তো ঠিক এভাবে রক স্টারদের নিয়ে সিনেমা তৈরি হয়নি। ভিজুয়াল ইফেক্ট ওয়াজ দারুণ, ইট ওয়াজ ভেরি নাইসলি শট। ও ইয়েস, অ্যাবসলিউটলি। আমি হলাম যে এটাও বলছিলাম যে সিনেমাটোগ্রাফি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। জি, হ্যাঁ। এবং আমি যদি সেট ওয়াইজও বলি, মানে আর্ট ডিভিশন ডিড অ্যামেজিং জব। ও মানে স্বাভাবিকভাবে আপনার সেই চোখটা আছে, আপনি দেখেছেন, মানে দারুণ দারুণ কাজ হয়েছে। হ্যাঁ। মানে ইভেন অনেক সেট দেখে আমাকে মানুষজন বলেছে এটা কোথায়,
মানে মানে ওই যে ঢাকার কথা, হ্যাঁ মানে বাইরে তো শুট কিছু হয়েছে কিন্তু যেসব জায়গার কথা মানুষ বলছে মানে এটা বোধহয় ওইখানে বোধহয় শুট হয়েছে না, এটা আসলে ইনডোর হয়নি। অনেক সেটস দেখে বুঝতে পারেন ইট ওয়াজ ভেরি নাইস। এটা যে এখানে ছিল মানে না। খুবই ভালো, যারা যারা কাজ করেছেন আমার মনে হয় যে দারুণ কাজ হয়েছে। এই তো গেল হলো যে রকস্টারের ভেতরকার কথা, কিন্তু রকস্টার করা শেষ হওয়ার পরে মানুষের ছিল না যে যেই বন্ধুই ধরেন বললো কবে করবি রে, মানে যদি তখন বাপের ক্যারেক্টার করা লাগবে থাকে জি জি সেই বন্ধু বা এই বন্ধুদের মজার ছলে খোঁচাখুচির মাঝখানে এই এটা করার পর আচরণ থাকে না যে একটু অ্যাপ্রিসিয়েশন না কি মানে না আমি বলবো প্রথম কথা হচ্ছে যে সবাই একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে, মানে এটা পজিটিভলি বলছি যে মানে এটা কিভাবে, মানে আর প্রথমত সবাই ভেবেছে আমি তো একটা ছোটখাটো রোলে থাকবো, মানে এটা যখন দেখেছে যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র সেটাতে তারা একটু অবাকই হয়েছে। কনসিডারিং মাই এজ এবং আপনি নিজেই বলেছেন আমি একটা অন্য পেশার সাথে আছি, সবাই এইটা চিন্তা করছে যে মানে তুমি এই সাহসটা করা বা এই যে করে ফেলা, এই জিনিসটা আসলে পরে আমি যখন চিন্তা করি আমি একটু নিজের পিঠ নিজেই চাপড়েছি। যে থাকে না যে বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় সবকিছু আমাদের সামাজিক পারিপার্শ্বিকতায় আমার মনে হয় যে এই সাহসটা করা, আমার মনে হয় যে মানে এই 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 সিনেমা থেকে আমি কি নিয়েছি এটা আসলে। আমি আপনি এতক্ষণ ধরে কথা হলো, এর আগেও কথা হয়েছে, আমি যদি একটা কথা বলি আপনি কি আমাকে বিশ্বাস করবেন কিনা জানি না। করবো। করবেন? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি বারবার যে 43 বা যেটাই বলছেন আপনার এইজটা আপনি বারবার বলছেন যেটা, দিন শেষে হলো যে আপনাকে রকস্টার সিনেমায় বা নরমালি হলো যে আপনাকে 43 এরকম কিছুই লাগে না। না মানে এবং আপনাকে হলো যে আপনার হলো যে থাকে না ঠিক আছে আর্লি 30s অথবা হলো যে লেট মানে ওই জায়গাটায় 29 এরকমই লাগে। তো না মানে বেসিক্যালি হলো যে ঠিক আছে আমি এটা দর্শকের জন্য আসলে তাদের হলো না যে এটা বলে একটু বাড়তি ক্রেডিট নেওয়ার থাকেন না যে একটু একটা হচ্ছে, ও আচ্ছা ওনার এই যে তো আপনি বয়স। বললেন না বলে দিলে তো না বলে দিলে তো মানুষ Exactly. ভাববেই আপনি যে বয়সটা এই যে বললেন। দেখলেন আপনি কিন্তু বলে দিলেন আর আমি হলাম যে সেটাতে হলো যে Exactly, আপনি বললাম ফাঁদে পা দিয়েছেন। আমি ফাঁদে পা দিয়েছি এবং আই এম সো হ্যাপি যে আমি ফাঁদে পা দিয়েছি। আমি এটা বলতে চাই যে যার যেটা ডিউ সেটা আসলে তাকে বলা Thank you, উচিত। thank you. এই যে ধরেন আগে একটা সময় কি হতো এই সিনেমা করার আগে বা যে ঠিক আছে কাজী সাবির ভাই আসছে একটা দেখা গেল টি নিয়ে কথা হচ্ছে অথবা দেখা যায় এই প্লেয়ারটা কি খেলছে র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছে, মানে সব ইটস অল অ্যাবাউট খেলা, বিশ্বকাপ বা ক্রিকেট ফুটবল এটা Sports সেটা in সবকিছু general. স্পোর্টস। তো এখন কি এরকম হচ্ছে যে মানে ডেফিনেটলি আপনি যেহেতু সিনেমা করতে চেয়েছেন বা কাজ করতে চেয়েছেন সিনেমা নিয়ে কথা হতো, কিন্তু এখন যেহেতু প্রুভেন একটা জায়গায় হলো যে যাওয়ার পরে এখন কি খেলার সাথে এই যে এটা আমি উল্টা করি, মানে আমি আমার স্পোর্টস কমিউনিটির মানুষদের বলি যে দেখো আমি তো চলচ্চিত্র জগতের মানুষ, তোমাদের স্পোর্টসটা তো আসলে আমি ওইভাবে জানি না, যে এটা আমি তাদেরকে মনে করিয়ে দেই, আমি এটার কোনো কার্পণ্য করি না। আর যে কোনো সুযোগ পেলেই আমি বলি যে আসলে একজন অভিনেতা হিসাবে মানে আমি এরকম কিছু এখন এটা আমার কথার মধ্যে আমি ঢুকিয়ে দেই যে আসলে ফান। হ্যাঁ এটা ফান। আমি বলি যে আসলে আমি তো চলচ্চিত্র, যেমন আমাকে একটা শোতে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম সেখানে, তো আমাকে প্রশ্ন করা হচ্ছে খেলা নিয়ে, তো আমি বলেছি যে দেখেন আমি তো চলচ্চিত্র জগতের মানুষ, খেলাটা আমি যতটুকু বুঝি সেভাবে বলতে চাই আর কি, তো এটা মজা করে আমি বলি। আমি আমার জীবনে মানে এতবার মানে মানে সেক্সিস্ট কমেন্ট শুনছি যে মেয়ে মানুষ খেলার কি বুঝে, এই সেম অ্যাপ্রোচে আমিও যাই ভাই। আমার কিছু হইলে মানে মানে এমন একটা কিছু বলে, ধরেন একজন আমাকে আগে তো হলো জিজ্ঞেস করতো ধরেন অফসাইড কি বলেন তো, পেনাল্টি কি বলেন তো, কেন পাইছে এটা সেটা। সেদিন হলো যে একজন ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছে আমারে, বলেন তো পিভট কি। ও ওয়াও। দেন আমি তাকে হলো যে মানে সাথে সাথে বললাম যে পিভট কি আমি জানি না ভাই, আমি তো মেয়ে মানুষ খেলার কি বুঝি। তারপরে যখন পরে দেখছি ও ভাই আপনি ডাবল পিভটের কথা বলছেন না সিঙ্গেল পিভট, আমি এটা বুঝি না, আসলে একটু ইয়ে করবেন। তারপরে একটু ধাক্কার মতো একটু স্টাউট, বাট আমি এই স্ট্র্যাটেজি খুব ফলো করি। আমার মনে হয় যে আমি তো মেয়ে মানুষ। আমি কি একটা কমপ্লিমেন্ট দিতে পারি আপনাকে? আশা করি আপনি এটা এডিট আর করবেন যদি না। না এডিট করব না, সেটা হচ্ছে যে আপনাকে তো আমি আসলে অন্য কন্টেন্ট আগে দেখেছি, কিন্তু আপনাকে যখন আমি স্পোর্টসের শো করতে দেখেছি প্রথমবার, আসলে আপনি খেলা বুঝেন, আমি একটু সন্দিহান ছিলাম, আমি ধরে নিলাম যে মনে হয় একটু আজকের শো এর জন্য প্রিপারেশন, কিন্তু আমি যখন আপনার 4টা-5টা কন্টেন্ট দেখলাম, দেখার পরে আমি আসলে খুবই খুশি হয়েছি এই কারণে আমরা স্পোর্টসের সাথে আছি, আমরাও আসলে চাই যে বাংলাদেশে এরকম একজন হোস্ট বলেন, খেলা নিয়ে কথা বলতে পারেন এরকম একজন ফিমেল, এবং কেন দরকার ঠিক সেই ট্যাবুটা ভাঙার জন্য কোনো আপত্তি নাই। স্পোর্টস একটা সার্বজনীন ব্যাপার, ছেলেদেরই বলতে হবে এরকম কোনো কথা নাই। আমি মনে করি
গ্ল্যামার মিডিয়া হিসাব করে যদি আমিও থাকি, আমি একটা শো বানাই, একটা মেয়ে যদি বলতে পারে, আমি বাংলাদেশের বাস্তবতায় তাকেই আমি প্রেফারেন্স দিব। কিন্তু খেলাটা পারতে হবে। আপনার জেন্ডার এখানে কোনো ইস্যু না, কিন্তু ইউ আর আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, সত্যি কথা। এবং আপনার সাথে আমি কথা বলে যে জিনিসটা বললাম যে খেলা বোঝা এগুলো একটা ব্যাপার, আপনি যে খেলা দেখেন, খেলা ভালোবাসেন, সেটা বোঝা যায়। এবং আমার মনে হয় যে এই বিশ্বকাপের আপনি একটা ফাইন্ডিং, আসলে দর্শক দেখলো আপনাকে যে বাংলাদেশের একটা মেয়ে, সে আসলে খেলা ভালোবাসে। দেখেন কে বলছে, আমি কিন্তু হলো যে যে থাকে না মানুষ কিছু কাজ করলে আমাদের ভ্যালিডেশন দরকার, মানে নিজেদের জন্য আর কি, থাকে না যে প্রাপ্য, আমাকে সত্যি কথাটা বলতে। তো হলো যে এটা সাবির ভাই কথা বলছে, এরপর তো আমি হলাম যে আমি কোনো উড়বো, আমি কিডিং। আপনি উঠবেন, এটা আমি নিশ্চিত। না এটার আমি হলাম যে আমি আমাদের ফয়সাল তিতুমির ভাই, আমি ফয়সাল তিতুমির সাথে কথা বলছিলাম, বাংলাদেশের আসলে আর্থসামাজিক প্রেক্ষাপটে মেয়েদের ফুটবল খেলা, আপনি যখন ছোটবেলার কথা মনে আছে, আপনাকে কি করতো, বিকালবেলা আপনি খেলতে চাইতেন, বা হলো যে আপনি যেতেন ফুটবল খেলতে বা ক্রিকেট খেলতে, আপনি হলো যান, মেয়েরা হলো যে ওইটা আসলে এটা একটা কালচারাল একটা ব্যাপারের জায়গা থেকে ইন্টারেস্ট যে ছোটবেলা থেকে ডেভেলপ হওয়ার সুযোগ আমি একটু জেরি অ্যাড করে এখানে, আপনি একদম মানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা বলেছেন, যেটা আমি অনেক জায়গায় বলেছি। দেখেন, আমার 3 বোন, আমি 1 ভাই। আমার বাবা যেমন ওই সময়ের 80s-এর মিডল ক্লাস, যতটুকু কনজারভেটিভ থাকার কথা উনি ততটুকুই ছিলেন। সব সময় ছেলেরা তুমি ঘরে বসে থাকবা, তুমি মোটা হয়ে যাচ্ছ, বা ছেলেদের খেলা হওয়া দরকার। এই যে আমার যে 3 বোন, তাদেরকে কখনো আমার বাবা মা বলেননি যে তোমারও ফিটনেসের দরকার আছে, বাইরে যেতে হবে না, হাফ প্যান্ট পরে খেলতে হবে না, ঘরের মধ্যে তো স্কিপিং করা যায়, ছাদে হাঁটা যায়। মানে এটার সাথে পোশাকের কোনো সম্পর্ক নাই, মাইন্ডসেটের সম্পর্ক। অ্যাজ ইফ তার ফিটনেস প্রয়োজন নাই। মানে আপনি আপনার মতো করে আপনার পছন্দের পোশাক, আপনার পছন্দের পরিবেশ, আমি কি বললাম, ঘরের মধ্যে করেন, দৌড়ান, জাম্পিং জ্যাক্স করেন, কিন্তু কিছু একটা করেন। হ্যাঁ এটাই ব্যাপারটা হলো আপনি যে বললেন, ওটা আসলে এটাও তো একটা কনটেক্সটের ব্যাপার। আপনার বাবা সাপোজ তিনি কেন এটা করেছেন, কারণ এর আগে হলো যে উনি ওটা দেখে এসেছেন, এই সাইকেলটা আসলে আমাদের এরকম করে লুপেই যাচ্ছে। তো এই জায়গা থেকে যে হলো খেলা, আমরা কথা কথা বলি না, মেয়ে মানুষ খেলার, অনেকেই বলে মেয়ে মানুষ খেলা হয়তো বুঝে না, ওরা তো খেলা দেখেই না, এতে হলো যে এই জন্য ইজিলি জিজ্ঞেস করে ফেলতে পারে, বলেন তো অফসাইডের রুলটা কি, বা বলেন তো এটা কেন, এটা নো বল কেন হইলো, মানে খুবই উইয়ার্ড প্রশ্ন আসলে আসে। তো এইটার জন্য হলো যে বাংলাদেশে যদি ফুটবলের প্রশ্নই যদি আসে, তাহলে বাংলাদেশের ফুটবলে হলো যে এখন পর্যন্ত যদি অর্জনের নাম নিতে হয়, তাহলে আমাদের হলো যে ন্যাশনাল মেয়েদের হলো যে ন্যাশনাল টিমের কথা আমাদের বলতেই হবে। কিন্তু দিন শেষে আমাদের এই কনটেক্সটটাই তৈরি হয় না আমাদের এই দেশে। এইটারও একটু আমাদের কাছ থেকে মিডিয়ার জায়গা থেকে, বা যারা ইন্টারভিউ করছেন কন্টেন্ট, তাদের হীনমন্যতার জায়গা আছে। কেন বলছি, আমি আর্জেন্টিনার বা ব্রাজিলের ধরে নে মেসি আর নেইমার বাদে কাউকে চিনি না, তাতে আমার খেলাটা ফলো করার ভালোবাসার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ধরুন আমি মেসিকেই ভালোবাসি, ধরুন আমি নেইমারকেই ভালোবাসি, আমি একটা মানুষ, দুটো মানুষের জন্য আমি এই জন্য খেলা দেখি, কিন্তু আমাকে টু পুট মি অন দ্য স্পট, ও আচ্ছা আপনি যেহেতু নারী, আমি কেন বলবো, আমি জানি না 5টা ফুটবলারের নাম, আমি জানি না, আমি জানবো না, আমার ভালো লাগে, আমি বুঝি না পিভট কি, আমি বুঝি না ট্রানজিশন কি, আমার আনন্দের জায়গা তো আপনি কেড়ে নিতে পারেন না। এইটা আসলে থামা দরকার। আমার মনে হয় যে এটাও এক ধরনের জাতিগত হীনমন্যতা। এটা শুধুমাত্র শুধু ফুটবলে যে তা তো না, এটা আসলে ভিউ ব্যাপারটা এরকম হয়ে গেছে, কে কখন আসলে তাকে স্পটে রেখে কার কখন মুখ ফসকাবে, কাকে একটু এম্বারাস করা যাবে, সেখানে মানুষ আর আমাদের মিডিয়ার শুধু একাদশ দিব না, আমি কেন বলছি, কারণ হলো যে দর্শকেরও তো একটা সাপ্লাই ডিমান্ড বলে একটা কথা আছে, আমি ইকোনমিক্স স্টুডেন্ট, সাপ্লাই ডিমান্ড বলে একটা কথা আছে, তো বেসিক্যালি এইটা আসলে ভাই ভাইস ভার্সা, এই মানে হোয়াট কামস অ্যারাউন্ড গোজ অ্যারাউন্ড, ব্যাপার হয়ে গেছে। তো সেজন্যই বললাম, তো এই জন্য হলো যে আমার ব্যাপারটা যেটা হচ্ছে, আমার খুব ইন্টারেস্টিং ফ্যামিলি ডাইনামিক থেকে বড় হয়েছে, আমার সিঙ্গেল মাদারের মেয়ে, আমার মা হলো যে আমাদের কোনো ভাই নেই, আমি 2 বোন, এবং 2 বোনই হলো যে মানে ধরেন শুনলে আমি কিন্তু ভোলার একটা মেয়ে, মানে আমি চরের বলা চলে, চৌরা যাদেরকে বলে, আমি ওয়ান অফ দ্যাম। তো আমার লাইফে হলো যে আমি সারা জীবন হলো যে দেখা যায় ছোটবেলায় যখন ফুটবল কিনে দেয় নাই, তখন আমি জাম্বুরা দিয়ে বল খেলছি, ফুটবল খেলছি। তারপরে আমি বাসায় হলো যে আই এম ক্যাপেবল অফ, মানে এটা বটি দিয়া বিশাল বড় মাছ কাটতে আমি যেমন অভ্যস্ত, আমার জন্য আমাদের ফ্যামিলির এই ডাইনামিক নাই, মানে জেন্ডার রোল নাই আমাদের ফ্যামিলিতে ছিল না, তো স্বাভাবিকভাবে এটা আমাকে অনেক হেল্প করছে।
জি। যে ছেলে কি করবে, মেয়ে কি করবে, ফুটবল খেলা সে বুঝে কি বুঝে না, আমার জন্য খুবই নরমাল। যেটাতে আমি ইন্টারেস্ট ফিল করতেছি আই উইল ডু দ্যাট। যেটাতে রাইট। আমি করতেছি না আই ওন্ট। সিম্পল অ্যাজ দ্যাট। ফেয়ার এনাফ। এইটা একটা কারণ। আরেকটা হলো প্রফেশনাল কারণ, কিছু তো কারণ আছে সেটার জন্য আমি জানি। যাই হোক, আমরা আসলে আবার যে দেখছেন যেটাই হইছে, আমি আজকে ভাবছি যে আমি খুব চেষ্টা করব সাবির ভাইকে হলো যে স্পোর্টস নিয়ে আমি হলাম যে 30-40% প্রশ্ন করব, আর বাকিটা আমি তাকে একটু বিনোদন নিয়ে তার সাথে, মানে না বিনোদন কিন্তু বলতে এটা এটা সম্ভব না। অসম্ভব এক ব্যাপার হয়ে না ভাই। মানে আপনার পক্ষে আরো সম্ভব হবে না, কারণ আপনিও 30% স্পোর্টস 30 না, এই মোমেন্টে তো আমি এখন। এখন হ্যাঁ, হাসতেছি, না আমি আজকের তো দিনটা, মোর দেন দ্যাট। না আজকের দিনটা। হুম, হ্যাঁ, আমি কি বলবো, আমি হলাম যে আমার এখানে শাহেদ আলী সুজন ভাই আসছিল, মানে জি শাহেদ আলী ভাই আসছিল, জি। এবং হলো যে তার সাথে কথা হচ্ছিল। আপনি কি শাহেদ আলী ভাইয়ের সাথে হলো যে থিয়েটার করতেন, রাইট? মানে আমরা আপনারা খুব ক্লোজ ছোটবেলায়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ছোটবেলায় আমাদের একটা আগে তো গানের স্কুল থাকতো, অভিনয়ের স্কুল থাকতো, তরঙ্গ ললিত কলা একাডেমি, চিত্রা সুলতানা উনি চালাতেন। সেখানে শাহেদ আলী, সুজন, আমরা মামা ডাকি, যেহেতু আমরা এত বয়সের পার্থক্য এমন ছিল, ওনারা যে বয়সে আমরা তাকে আর ভাই ডাকার মতো আমরাও জায়গায় নেই, আমরা 6-7-এ পড়ি, ওনারা বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট এরকম একটা জায়গায়। রাহুল আনন্দ উনিও ছিলেন, তো ওনাদের সাথে আমরা অনেক প্রোডাকশনে কাজ করেছি। ধন্যবাদ শাহেদ আলী সুজনের কথাটা তোলার জন্য। আমি পুরো সিনেমা আমার অভিনয়ের জন্য যদি কাউকে একজন একক কৃতিত্ব দিতে চাই, সেটা সুজন মামাকে। কারণ আমি প্রতিবার তাকেই ফোন দিচ্ছিলাম, কারণ প্রথমে আমি কিউ বুঝতে পারছিলাম না। আপনি এটা খুব মজা পাবেন, যেহেতু আপনি অভিনয় পেশার সাথে আছেন। আমি বললাম যে মামা, আমি তো আসলে বুঝতেই পারছি না এটার সাথে, যে যখনই কিউ দিচ্ছে তখনই আমাকে দারুণ একটা জিনিস বললো যে সাবির, যেহেতু তুমি টিভিতে কাজ করো এবং লাইভ শো করো, তোমার কাছে অ্যাকশন মানেই তোমাকে এখন কথা বলতে হবে, বাট ফিল্মের জন্য তা না, কিন্তু ইউ ক্যান টেক ইউর টাইম। তুমি গুনে নিতে পারো 1-2-3, টেক আ ব্রেথ, তুমি তারপর শুরু করতে পারো। এই এতটুকু আমাকে যে কি হেল্প করেছে, মানে অনেক সময় থাকে না, মোটিভেশন এক জিনিস, বাট আপনাকে টেকনিক বলে দিতে হবে। আপনি কাউকে বললেন, ও অভিনয় উপস্থাপনা করো, ভয়ের কিছু নেই, কনফিডেন্ট থাকবা, উচ্চারণ ঠিক রাখবা। কিভাবে রাখবো, কিভাবে কনফিডেন্ট থাকবো, এই যে উনি আমাকে, এবং থ্রু আউট দ্য মাই ফিল্মিং জার্নি, আমি প্রায় 1 মাসের মতো শুটিং করেছি, 23-24 দিন, আমি ওনাকে প্রায় ফোন দিতাম যে আমার মনে হয় এটা হচ্ছে না, আমি ডায়লগের ব্যাপারে কি করব, ডায়লগ, এত বড় বড় ডায়লগ আমি মনে রাখবো কিভাবে। উনি আমাকে প্রতিটা পদে পদে আমাকে হেল্প করেছেন। শাহেদ ভাই হলো যে আমার খুবই পছন্দের মানুষ। আমি ওনার সাথে এখানে কথা বলে আমি অনেক মজা পেয়েছি। মানে উনি এত দুর্দান্ত আড্ডা দিছি আমরা। অসাধারণ, উনি অসাধারণ। অভিনেতা যেমন অসাধারণ, মানুষের সাথে হ্যাঁ। কথাও বলে খুবই স্পষ্ট, এবং হলো যে খুবই মানে স্ট্রেইট ফরওয়ার্ড। মানে এর জি, জি, মাঝখানে জি। হলো যে যদি, কিন্তু, ডিপ্লোম্যাসি এই ধরনের কোনো কিছু আসলে নাই। কিন্তু এই যে আপনি বললেন উপস্থাপনার অ্যাক্টিং এর জায়গাটার কথা, কোনটা বেশি স্ক্যারি? মানে আমরা যখন লাইভে যাই, সাপোজ হলো যে লাইভে তো আসলে যে there is no cut, no retake. It's True. like, one go, you have to go, like, one take জিনিস। আর এদিকে হলো যে সিনেমার এই যে বিশাল বড় লেন্স, বিশাল বড় আয়োজন, এদিকে লাইট, এদিকে ফোকাস পুলার, এদিক থেকে ট্রলি, মানে জি। হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট। কোনটা বেশি স্ক্যারি? মানে আমি একদম আমার পায়ের নখ থেকে চুল পর্যন্ত একজন উপস্থাপক, তো সেটা আমার জন্য স্কেরি না, কারণ আমি এখনো, বাট এটা আমার স্বীকার করতে হবে, এখনো যে কোনো স্টেজ শো বলি, লাইভ শো বলি, আমার একই ধরনের উত্তেজনা কাজ করে। আমি আমার প্রিপারেশনটা আমি সেভাবেই নিই। আমি সবসময় বলি, সাকিব, তামিম ওরা যখন মাঠে নামার, ওর যে প্রিপারেশন থাকে, ওর মনে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে, আমি উপস্থাপনাটাকে এতই গুরুত্বের সাথে নেই। সেটা 2 জন দেখুক, 3 জন দেখুক, বড় হ্যাঁ, আপনি বলেছেন যে অনেক সময় তো রাতের বেলাও বুলেটিন দিতে হয়, সাপোজ তখন যদি আপনার একজন দর্শক দেখে, তখন আপনি তার জন্যই শো বানান। দেখেন, আমি কিন্তু খুব এক্সটেন্সিভ রিসার্চ না, আমি এটা বুঝে ফেলেছি। আমি সেটাই করি, এবং আমার মনে হয় যে সেটা আমি মেনটেন করার চেষ্টা করি। আর অভিনয়টা তো আমি আসলে মানে জানি না, এই যে আপনি ফোকাস পুলারের কথা বললেন, আমি তো জানি না এটা কি, মানে বাস্তবতা বলছি। আমি দাঁড়িয়ে ওই যে আবার বললাম না যে মাঝে মাঝে আপনি অনেক কিছু না জানলে তখন সুবিধা হয়। আমি তো লেন্সটা বুঝি না এখনো, কোনটা বড় লেন্স, কোনটা ছোট লেন্স, বা আমি করে গেছি এত স্ক্রিন নিয়ে, ক্যামেরা নিয়ে
লেন্স নিয়ে চিন্তা না করে না ওটা আসলে হলো যে এটা নরমাল একটা ব্যাপার, কারণ আপনি অভিনয়টাই করতে গেছেন, আপনি ওটাতেই সম্পূর্ণটা দিয়ে সেটাতেই দিচ্ছেন। সম্পূর্ণ So that's আমি অন্য কিছু completely আসলে fine. শেখার চেষ্টা করি না। আমি এগুলো হলো যে থাকতে থাকতে হলো যে না না অবশ্যই হয়তো করার আমিও আগে হলো শিখে যে- যাব আর কি যদি Exact, সুযোগ না হয়। আমি এটা ইচ্ছাকৃতভাবেই শিখছি। আমি আচ্ছা। কিন্তু লাইট ধরতে পারি, আমি কিন্তু হলো ও। যে আমি কিন্তু লাইট ধরতে পারি। আমার বাহ। লাইট গ্যাফারদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক নরমালি। আমি হলাম যে আমি সবকিছুই আমি শুধুমাত্র আমার মধ্যে অভিনয় করতে যেতাম না, আমি যেতাম হলো যে প্রচন্ড সব পরিমাণে শিখতে, শিখতেও না। আমি প্রচন্ড পরিমাণে দুষ্ট, আমাকে দেখলে অনেকেই বুঝার কথা যে আমি খুবই দুষ্ট। দেখা গেলো আমার এখন আর কোনো টেক না, মানে শর্ট নাই, আমার সব শেষ, বা সন্ধ্যার সময় আমার সিন বাকি আছে, এই মোমেন্টে আমি হলাম যে গিয়ে দেখতেছি কি করতেছে, আচ্ছা, কি করে? প্রাইম লেন্স কোনটা, এটা কোনটা, এখানে দিলে ঠিক কতটা আসে, ওভার দ্য শোল্ডার দিলে ঠিক কতটা আসে, এই জি। জিনিসপত্র নিয়ে আমি হলাম যে সবাইকে দেখতে দেখতে জ্বালাচ্ছি, কথা বলছি আর দেখছি, এই ধরনের জিনিসপত্র থেকে চলে এসেছে। তো এটা আমার হয়েছে। জানতে চেয়েছিলাম যে যদি চাপের কথা বলি, আপনি বলেছেন হঠাৎ করে আপনি গেছেন ওইখানে এবং ডেফিনেটলি আপনি হলেন যে ওটা আপনার জন্য একটা নতুন একটা ব্যাপার ছিল, কিন্তু যদি প্রেশারের কথা বলি, প্রেশারটা কোথায় বেশি ছিল এই অ্যাজ এ স্পোর্টস অ্যানালিস্ট বা বিশ্লেষক উপস্থাপক এই জায়গায়? যেমন আমার কাছে হলো যে অভিনয়ের চেয়েও আমার এই কাজটাতে আমার বেশি প্রেশার মনে হয়, কারণ আই ক্যান নট, একটা ফিকশন ইজ ওয়ান থিং বাট আই Right. ক্যান নট বি ফ্যাকচুয়ালি রং। রাইট অ্যাবসলিউটলি। মানে আমার ভেরি ডেটা ভেরিফাইড থাকতে হবে, আমি যাতে ভুল না করি, এই জিনিসগুলো যে জার্নালিস্ট অথবা অ্যাজ এ মানে হোস্ট আমাকে টেক কেয়ার করতে হয়। তো ওই চাপের জায়গাটা থেকে যদি আমি জিজ্ঞেস করি আপনার বেলায় আসলে কি হয়? মানে চাপের বেলায় আমি যেটা করি আসলে এক্ষেত্রে আমি কি করতে আসলে মনে করতে পারছি না, কারণ ওই সময়টা আসলে এমন একটা ওয়ার্ল্ড উইন্ডের মধ্যে ছিল যে মানে কি হচ্ছে না হচ্ছে আমি প্রতিদিন যাচ্ছি, না এর জায়গায় আমাদের কথা হলো যে সারিয়াল, মানে এটা মানে আসলে আমি it was like আসলে for এটা us, but it বুঝি না, was কিন্তু actually- কেউ একজন স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে লিখেছিলেন যে এই ছেলেটা নতুন এবং আমি বুঝতে পারি যে কি পরিমাণ প্রেসারে সে ছিল এত বড় বড় অ্যাক্টরদের সাথে অভিনয় করার জন্য, অ্যান্ড হি হ্যাজ ডান ওয়েল। আমার মানে কিভাবে সামলেছি আমি আসলে মনে করতে পারছি না, বাট সামলেছি তো বোঝাই যাচ্ছে। ভাই স্পোর্টস হোস্ট হিসেবে বা অ্যানালিস্ট হিসেবে এতদিন ধরে কাজ করতেছেন, নিশ্চয়ই এই সিলেটের সঙ্গে পরিচিত যে কোনো মানে ভুল হওয়া লাগবে না। ধরেন হলো যে জাস্ট বিকজ হলো যে তার ফেভারিটের দিকে যায় না, আপনি হয়তো তার কিছুই বলেন না, কিন্তু তার ফেভারিটের ছাড়া তার ফেভারিটের ধরেন চির প্রতিদ্বন্দ্বী একজন রাইভাল আছে, তাকে নিয়ে কিছু বললেন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর হলো যে গালিগালাজ খাওয়া হয়েছে, প্রচুর হলো যে আক্রমণের শিকার তো হয়েছেন। এটার সাথে কন্ট্রাস্টে যদি আমি বলি, সিনেমার শেষে সব তো ভালো ভালোই শুনেছেন, কিন্তু থাকে না তবু কোথাও একটা ওভারঅল সিনেমা নিয়ে বা কিছু একটা নিয়ে হলো যেটা নেতিবাচক খুব- জিনিস কিভাবে এফেক্ট করছে? খুব ইন্টারেস্টিংলি আমি সিনেমা নিয়ে খুব নেতিবাচক কিছু পাইনি আর কি, যে বা হয়তো সচেতনভাবে আমার চোখে পড়ে নাই বা থাকে না, মানে আমি দেখি নাই, যেটা একদিক থেকে ভালো, কারণ স্পোর্টসের গালাগালিটা আমি ম্যানেজ করতে পারি। আর আমি সেটারও জানতে চাইবো যে আমাকে যেটা হলো যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি রেগুলার আসলে শুধু স্পোর্টস নিয়ে না, আমি তো আসলে একজন স্বাধীনচেতা নারী হিসেবে অনেক রকম ভাবেই প্রতিদিন যার কিছুর মধ্যে দিয়ে যাই, আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে এগুলো কিভাবে সামলাই। আসলে আমি তো সামলাই না, আমার একটাই স্ট্র্যাটেজি, আমি তো এগুলো সামলাই না, কারণ এগুলোর একটাও দায়ভার আমার না, আমি এমন কিছু করি না যেটা কনসিকুয়েন্সেস এর হইতে পারে, সো এটা আমার দায়ভার না, এটা যে করতেছে তার দায়ভার, সিম্পল অ্যাজ দ্যাট। সেটা জি। ক্রাইম কমিট করতেছে জাস্ট বিকজ হলো যে আমার হাতে তো সময় নেই একটা একটাকে ধরে আমি ক্রাইমের শাস্তি না, দেব, এবং আই এম নট এবল টু ডু ইট। আপনি এটা বলতে আমার মনে পড়লো আমি কিভাবে মানে হ্যাঁ এটা আপনি কিভাবে সামলান? সচেতন ভাবে আমি ফিল্মের প্রেশারটাও সামলেছি, এটা আমার এখন বলাতে মনে Please. পড়লো যে আমি খেলার মানুষ, আমি স্কুল পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি খেলাধুলা করেছি, সো ডিপ ইনসাইড আই হ্যাভ দ্যাট অ্যাথলিট মেন্টালিটি। আমি অনেক ম্যাচ, হ্যাঁ আমার লেভেলের জন্য অনেক প্রেশার ম্যাচ যেখানে দর্শক ছিল, আমি জিতিয়েছি বা হেরেছি, তো দিন শেষে আমি একজন অ্যাথলিট ভিতরে। তো আমি যদি ছোটবেলায় অভিনয় পেশার সাথে বা অভিনেতা হতে চাইতাম, একইভাবে আমি খেলোয়াড়ও হইতে চাইতাম। তো আমার মনে হয় যে সেই যে থাকে না খেলোয়াড়দের একটা ব্যাপার যে গ্রিট, ওইটা মনে হয় আমাকে হেল্প করেছে আর কি। আর গালাগালির ব্যাপারটা বা এই নেতিবাচক কমেন্ট আমি পড়ি না আসলে, কারণ খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি খেয়াল করে দেখেছি যখন কেউ আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমার খারাপ লাগে না, কিন্তু যখন একটু পার্সোনাল হয়ে যায়, যে আমি একটু বলি যেভাবে তারা বলে, তুই নিজেকে কি ভাবিস, কি এমন হয়ে গেছিস, হ্যাঁ এগুলা কেন জানি আমার খুব ইগোতে লেগে যায়। তো যারা দেখছেন তারা জানেন যে কি লিখলে আসলে আমার
গায়ে লাগবে। হ্যাঁ, মানে এটা হলো যে অস্ত্র কি ওদেরকে তুলে দেওয়া না, হলো তুলে হাতে? দিচ্ছি, যেমন মানে একজন আমাকে এত লম্বা একটা মেসেজ পাঠিয়েছে আমার কমেন্ট বক্সে যে আপনার মতো মিডিয়াকার মানুষ জীবনে কিছুই করতে পারেননি, অমুক তমুক অমুক। এটা পরে আমি দেখলাম যে কোথাও না কোথাও আমার একটু খারাপ লেগেছে, কিন্তু অন্য জায়গায় যখন কেউ অশ্রাব্য মা বাপ তুলে গালি দিচ্ছে সেটা আমার অত গায়ে লাগছে না। তো আমার মনে হয় যে কমেন্টটা না পড়াটাই আসলে একমাত্র উপায়। না, আমি কমেন্ট পড়ি। আমাকে এই ধরনের প্রশ্ন আমাকে এই সেম লাইনে আমাকে লেখা হয়েছিল। আমি নিজেকে কি ভাবি? তো আমি নিচে কমেন্ট করছি নুসরাত জাহান জেরি। আবার আরেকজন লিখছিল যে আয়নায় নিজের চেহারা দেখিস? হ্যাঁ? তো আমি লিখছি হ্যাঁ দেখি, এবং খুবই ভালো আয়নায়, ভালো কোয়ালিটির আয়নায় দেখি। I guess you should take a better glass. It's not working for you anyway. So আমি sometimes কিন্তু আমি এদেরকে হলো যে এনগেজ করি। আমার ব্যাপারটা এরকম না যে সব আমি অ্যাভয়েড করব। আমি জিনিস মানে করি না। আমি That's avoid করি। for you, for me আমার মাঝে মধ্যে মনে হয় যে এদেরকে এন্টারটেইন করার ব্যাপার না। এটাকে Sometimes শিক্ষা দেওয়ার দরকার আছে। এরা ভাবে হলো যে ঠিক আছে আমি যা খুশি তা বলে দেবো, এরা কিছুই বলবে না। পার পেয়ে যাবো। কিন্তু একটা বললে হলো যে এরা একাধারে হলো একটু যে ভাবে defensive যে হয়ে যায়। ডিফেন্সিভ হয়ে যায়। তখন হলো যে আবার আরেকটা মজার জিনিস আছে, এদেরকে হলো যে এদের স্টাইলে ডিল করতে গেলে তখন এরা আবার ভিকটিম কার্ড প্লে করে শুরু করে। Interesting. হ্যাঁ, আপনি তো হলো যে পাবলিক ফিগার, আমরা তো সমালোচনা সবাই করে নিতে পারতেছেন না এইটুকু। খুব মানে ভালো। এইটা তো মানে সমালোচনার কোনো নিতে এটা একটা পারতেছেন না। প্যাটার্ন, এটা একটা হ্যাঁ, প্যাটার্ন। মানে শুরু করবে, তারপরে ওদের স্টাইলে ডিল করতে গেলে তখন বলবে আপনি তো পাবলিক ফিগার। মানে আমি পাবলিক ফিগার বা আমাকে গুটি কয়েক মানুষ চেনে বা বেশি মানুষ চেনে বলে হলো যে আমি তো লিখে দিচ্ছি হলো যে আমাকে হলো যে এভাবে গালি দাও। গালি দাও প্লিজ, আমাকে গালি দাও, এরকম একটা ব্যাপার আছে। এত বছর আসলে অন্যদের হলো যে ইন্টারভিউ নিতেন, এই যে এখন হলো যে আমি আপনার নিশ্চয়ই এর আগেও জি। আপনি ইন্টারভিউ দিয়েছেন অনেক, খুব কিন্তু বেশি তারপরে আবার থাকে না, দিয়েছি, হ্যাঁ। তারপরে থাকে না যে ঠিক আছে একদম হলো যে সিনেমা নিয়ে বা কাট 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 করে যাওয়া, কোনটা বেশি মানে মনে হয় আপনি এনজয় করেন, ইন্টারভিউ নেওয়া নাকি ইন্টারভিউ দেওয়া? ইন্টারভিউ নেওয়াটা আমি এনজয় করি। আমি কেন জানি অ্যাজ আ গেস্ট খুব ভালো না। এই জন্য আপনি আমাকে কোনো স্পোর্টস শোতে দেখবেনই না আচ্ছা, সচরাচর। আমি গেস্ট হিসাবে ভালো না, এবং দেখা যায় আমি ওখানে বসে আরেকজন যদি আমার কো গেস্ট থাকে তাকে প্রশ্ন করা শুরু করি। কেন জানি আমি জানি না যে ওই হঠাৎ করে প্রশ্ন আসলে আমি যে খুব গুছায় উত্তর দিতে পারি না। যেহেতু আর ভাই বলেছেন যে কি নিয়ে কথা হবে এবং এই ধরনের কথা আমি বলছি, এই জন্য আমি পারছি জিনিসটা। নয়তো কিন্তু এতক্ষণে মানে বা কি বলবো। আরে এরকম মোটেই না, আপনি যথেষ্ট ভালো গেস্ট হিসেবে কথা বলছেন আপনি। তো আপনি তো আসলে দুটো দুনিয়াই দেখলেন, মানে বাংলাদেশের স্পোর্টস হিস্ট্রি, তারপরে হলো যে সিনেমার দিকেও দুই পারের মানুষ যাদের সঙ্গে প্রতিনিয়ত কাজ হচ্ছে, আশেপাশের মানুষ। আমাদের এখানে একটা ব্যাপার বলা হয় যে এই ইন্ডাস্ট্রিতে ইগো বেশি নাকি এই ইন্ডাস্ট্রিতে ইগো বেশি, মানে থাকে না যে খুবই স্ট্রিক্ট ইন্ডাস্ট্রি, এটা খুবই স্ট্রিক্ট ইন্ডাস্ট্রি। আপনার কাছে কি মনে হয়েছে ওভারঅল? আমার কাছে মনে হয় যে খেলার জগৎটা তো মোর ডিসিপ্লিনড। এটা আপনার যেহেতু খেলাধুলার সাথে কিন্তু ডিসিপ্লিন জড়িত, তো সেক্ষেত্রে তারপর যদি আপনি টিভিতে কাজ করেন, লাইভ শোজ করেন, সেখানে ডিসিপ্লিন ইজ প্যারামাউন্ট, আপনার লাগবেই। আপনি টিকতে পারবেন না সেখানে। আপনি যত বড় তারকা হন, লিওনেল মেসি হন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হন, সাকিব হন, তামিম হন, প্র্যাকটিস তো আপনাকে টাইমলি যেতেই হয় সকালে। এই ডিসিপ্লিনের কথা আমার নেইমারের কথা মনে পড়ে গেল। এটা আসলে নেইমার ইজ সাচ আ ওয়েস্ট আসলে, যে ভাই আমি ওই যে বললাম না যে মেবি ইটস ইউ, এন্ড এই জন্য আমার এটা বারবার আসবেই, খেলার দিকে হ্যাঁ। যাচ্ছে এই জিনিসটা। এবং এটা সেটা হচ্ছে- দেখেন যে এই ডিসিপ্লিনটা কিন্তু খুব জরুরি আর কি, যে মানে শতাব্দীর একটা এত প্রতিভাবান একটা মানে প্লেয়ার, এটা নিয়ে আলাদা এপিসোড হতে হবে, একটা যে স্কিলড প্লেয়ার, সে হলো যে জাস্ট কই দ্যাট ছিল। ওয়ার্ড দ্য এবং ডিসিপ্লিন। আপনাকে একটা জিনিস অ্যাড করে দেই আমি, এই যে নেইমার কিছুই করেনি, তারপরে ব্রাজিলের অল টাইম হাই স্কোর আসে। জাস্ট ইমাজিন, কিছু আর যদি হলো যে ওর এই জাস্ট ইমাজিন কিছুই করেনি, ইনজুর্ড থাকে, ইনডিসিপ্লিন, তারপরেও কোথায় আমি সেটাই বললাম, মানে এই শতাব্দীর কেন বললাম, মানে এত একটা প্রতিভাবান ছেলে, দারুণ দারুণ। অনেকের স্কোর আছে, অনেক কিছু আছে, কিন্তু ওরকম থাকে না যে মাঠের আমরা আজকে লিওনেল মেসির কথা বলছি, 39 বছর বয়সে সেই খেলা খেলতেছে, কিন্তু মাঠের যে হলো যে ওই ব্যাপারটা, যে খেলা দেখলেই মানে দুর্দান্ত। বিউটিফুল পাস, কি সুন্দর ড্রিবল, হোয়াট এ ক্রস, মানে সাম্বা, ব্রাজিল এক্স্যাক্টলি ফুটবল হি বলতে আমরা যা রিপ্রেজেন্ট বুঝি। দ্যাট সাম্বা, সাম্বা, এক্স্যাক্টলি, এন্ড এটা হ্যাপেন্ড। যাই হোক, একজন ভালো স্পোর্টস প্রেজেন্টার বা যে কোনো প্রেজেন্টার, ধরুন আমি হতে পারি, আমাকে একটু উপদেশ দেন প্লিজ, হেল্প করেন। সেটা হলো যে সেই ক্ষেত্রে আসলে তার কি গুণ থাকা উচিত যেটা আসলে তাকে তার অভিনেতা বা অভিনয়ের ক্ষেত্রে তাকে সাহায্য করবে? আমার মনে হয় যে নাই নাই করেও 20 বছর ধরে আমি টিভিতে উপস্থাপনা করছি, তো সেক্ষেত্রে
কিছুটা জ্ঞান বিতরণ আমি করতেই পারি। এক্স্যাক্টলি, ইউ আর এলিজিবল। হ্যাঁ, এই জন্য বললাম আমাকে এক্স্যাক্টলি। একটু না, বুঝতে এটা বললাম যে, প্লিজ। এবং আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই প্রশ্ন করার জন্য, কারণ এই জ্ঞানটা আমি দিতে চাই। প্রথম কথা, উপস্থাপক হওয়ার জন্য যেই জিনিসটা দরকার, বাচনভঙ্গিটা ঠিক থাকতেই হবে। আমরা বন্ধুদের সাথে বাসায় এক একভাবে কথা বলি, সো আমি একদম নিটগ্রিটসে চলে যাই। আমার কাছে মনে হয় এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা আপনার কন্ট্রোলে থাকতে হবে, কারণ আপনি যখন কথা বলছেন কোথাও না কোথাও আপনার মুখটাকে আসলে আপনার ফেশিয়াল এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করতে হবে যদি আপনি অন স্ক্রিন কাজ করেন। এখন তো সবই অন স্ক্রিন, রেডিও শো কিন্তু আবার অন স্ক্রিন অন স্ক্রিন দেখা যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কাজ করতে হবে। আর উচ্চারণের ব্যাপারে আসলে কোনো মাফি নাই। মানে আপনার আঞ্চলিকতা থাকতে পারে, আপনি ভোলা থেকে এসেছেন সেটা আপনি ভোলার ভাষা বলবেন, আপনি বেড়ে উঠেছেন সেটা আপনার ক্রেডিট অফকোর্স। কিন্তু যখন টিভিতে কথা বলছি তখন সেই জায়গায় আসলে আমি মনে করি যে দর্শক মাফ করবে না। আর আরেকটা ব্যাপার, স্ক্রিনে সুশ্রী দেখানো খুব জরুরি, সুন্দর না, আবারও বলেছি সুশ্রী। যে আজকে আমি আসছি, এখন যদি আমার দাড়ি টাড়ি এদিক ওদিক ইয়ে হয়ে থাকে, আপনি এলোমেলো আমাকে অগোছালো। অগোছালো হয়ে থাকে, আমার পোশাকটা ঠিক না থাকে, সেক্ষেত্রে আসলে নিজেকে প্রেজেন্ট করার একটা ব্যাপার আছে। পোশাক আশাক খুব জরুরি। আমরা অনেক সময় এমন পোশাক পরি যে পোশাকটা আমরা ক্যারি করতে পারছি না, সেটাকে মাথায় রাখা যে যদি ফিট না হয় ওটা নাই পরি। আর অনেক প্র্যাকটিস করতে হবে। আমাদের সময় আমরা যখন শুরু করেছি তখন তো মোবাইল ফোনের এত চল ছিল না। এখন তো চাইলেই আপনার ফেসবুক পেজটাই আপনার একটা মাধ্যম হয়ে যেতে পারে, প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি, একটা। ওটা এটা তো অনেকে ভাবেন যে আমি টিভিতে কাজ করব বা স্টেজে কাজ করব। আপনি যদি আপনার বন্ধুদের সামনেই সোশ্যাল মিডিয়াতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে আরো বড় প্ল্যাটফর্মে যে কিভাবে কাজ এই করবেন। শাইনেসটা কাটাতে হবে। আপনি যত বলছেন আমি তো মানে কি বলে সেলফ কনসিয়াস হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার আমার জামা কাপড় ঠিক আছে কিনা, না, ঠিক আছে। আমার উচ্চারণ ঠিক হলো কিনা। এটা একটা ভালো ব্যাপার। এটা হলো যে রিমাইন্ডার, মানে কনস্ট্যান্ট রিমাইন্ডার দাও না, নিজেকে যে এটা খুব খুব করছি কিনা। জরুরি। আর আরেকটা হচ্ছে, আমি মনে করি উপস্থাপকের ওই যে আপনি একটা কথা বারবার বলছেন না, যে আপনার ইনফরমেশনটা ভ্যালিডেট করা জরুরি। সবাই তো আপনার ভুল ধরবে না, অনেকে আপনার থেকে শিখে নিবে। আমি এখন নেইমারকে নিয়ে একটা ভুল তথ্য দিলাম, অনেকে দেখে বলবে আমি শুনছি এই যে আলাপে, হ্যাঁ, সে কি ভুল তখন বলবে আমি নাকি? সোর্স হয়ে যাব। আমি সোর্স হয়ে যাব। তো আমার কিন্তু একটা বিশাল বিশাল দায়িত্ব। আপনি হয়তো কিছু মানুষ পাবেন যে সাথে সাথে জানে যে এখানে কমেন্ট করবে, কিন্তু অনেকেই কমেন্ট করবে না, সে শেয়ার করে দিবে। যে এটাই ঠিক মনে হয়, কারণ আলাপের মতো প্ল্যাটফর্মে বসেছেন কোনো যোগ্যতার ভিত্তিতে একটা স্ক্রিনিং এর মাধ্যমেই। জি। এইটা আমার মনে হয় যে সেখানে একটা বিশাল দায়িত্ববোধের জায়গা আছে। জায়গা থাকে। আর যেহেতু মানে সাংবাদিকতা তো একদম অন্য লেভেলের আরেকটা মাধ্যম। তো ওইটা সেটাই তো হলো যে আসলে আমি কখনো করি নাই, এক্স্যাক্টলি না, ওটা সেটাই তো একদমই ওইটার আলাদা। এটার সাথে ওই বেসিক জিনিস যে ভেরিফাইড ফ্যাকচুয়াল মানে জিনিসই আমাকে বলতে হবে। আমাকে ট্রুথ ডিসঅর্ট করা যাবে না। মানে এই ধরনের জিনিসপত্র হলো যে একদম বেসিক রুলস জি, এটার। জি। তো সেটা উপস্থাপনার ক্ষেত্রেও কিন্তু আমাদের জন্য তাই। না, না, যে আমরা যাতে ভুল অ্যাবসলিউটলি। তথ্য আসলে না দেই। অভিনয়ের কথা যখন আসে বাংলাদেশে, তখন আমাকে আমার মনে পড়ে হলো যে মানে ইউ নো ওয়্যার আই এম গোইং। জি, জি, জি। কিংবদন্তি অভিনেতা, অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদী স্যার। ওনাকে নিয়ে আমি, যাক সেসব হয়তো অফ ক্যামেরা কথা হবে। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি অভিনয় করলেন, আপনি হিরো হতে চেয়েছেন, অভিনেতা হতে চেয়েছেন। যদি ধরেন হলো যে স্যার যদি আসলে, আচ্ছা দর্শক যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না এই প্রশ্ন তাকে করার কারণ হলো কাজী সাহেবের মানে আমি যে হুমায়ুন ফরিদী স্যারের কথা বলছি, উনি তার জামাতা। জি। এই জন্য তাকে এই প্রশ্নটি আমি করছি। স্যার যদি হলো যে এই মুহূর্তে থাকতেন, আপনার কি মনে হয় স্যার হলো যে আপনার এই অভিনয় দেখে রকস্টার, মানে স্যার আপনাকে কি বলতো? এটা নিয়ে আমার স্ত্রীর সাথে কথা হয়েছে যে আসলে আমরা চিন্তা করি কি বলতেন, কারণ আমি এই মজাটা ওনার সাথেও করেছি যে প্লিজ একটু বলে দেন না কাউকে, আমি একটা ছোট রোল করব। উনি বলতো আরে এগুলো আর কি বলো, মানে উনি সিরিয়াসলি নিতেন না আর কি। অবশ্যই আমি মজা করে বলতাম, বাট তাও আমি ভাবতাম যে যদি উনি রাজি হয়ে যান আমি যে করে আসবো এফডিসিতে যে, এবং বলতাম কাউকে একটু বলে দেন, আমি পিছে দাঁড়ায় থাকবো, ডায়লগ দিতে হবে স্যার না, সিরিয়াসলি নেই জাস্ট আমাকে যেন দেখাতে হয়। তো উনি সিরিয়াসলি নিতেন না, এবং ওনার সাথে আমার দারুণ সম্পর্ক ছিল। ওনার সাথে আমার 5 বছর পরিচয় ছিল, এবং প্রতিদিন কথা হতো, বিভিন্ন ব্যাপার নিয়ে কথা হয়েছে, পারফরমেন্স নিয়ে কথা হয়েছে, ওনার অভিনয় নিয়ে কথা হয়েছে। সত্যি বলতে যে প্রতিবার
এই ওনার প্রসঙ্গটা উঠে আসা আমি একটু সংকোচ বোধ করি, একটু কুঁকড়ে যাই এই কারণে যে উনি এত বড় অভিনেতা, ওনার সাথে আমার সম্পর্কটা তো বৈবাহিক সূত্রে, আমি তো ওনার লেগেসি ক্যারি করি না, সত্যি কথা। জাস্ট আমি একটা সিনেমা করেছি, সেই জন্যই আমি এই ধৃষ্টতা দেখাতে পারছি যে আমি হুমায়ুন ফরিদির নামটা নিচ্ছি, যে আপনি অভিনেতা, সে অভিনেতা, মানে আমি বলছি আর কি যে এইটা আমার মনে হয় যে অনেককে অনেকে আমার প্রশ্ন করেছে যে উনি আপনাকে ইন্সপায়ার করেছেন কিনা, আমি বলছি এটা ওনার জন্য ফেয়ার না, যে আমার সাথে ওনার অ্যাটলিস্ট অভিনয়ের সত্তাটাকে মিলিয়ে ফেলা। আমার মনে হয় যে উনি হয়তো খুশি হতেন, আবার একটু বিরক্ত হতে পারতেন যে এটা মেলানোটা। উনি কেমন ভাবে রিয়্যাক্ট করতেন, হয়তো এরকম ভাবে আমার মনে হয় যে উনি খুব ক্রিটিক্যাল হতেন এবং উনি বলতেন যে এটা ঠিক হয় নাই, আবার শোনো ওনার স্টাইলে এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। এবং আমার ধারণা উনি আমাকে শুটিংয়ে প্রতিদিন 10 বার ফোন দিতেন কম হলেও, এটা আমি বিশ্বাস করি যে এরপরে শট কি, যে এরপর কি করছো, এরকম ব্যাপার। এবং কে জানে উনি তো একদিন শুটিং আসতেও পারতেন, এবং সেটা আমার জন্য একটা মজার অভিজ্ঞতা হতো আর কি, যে উনি বেঁচে থাকলে ব্যাপারটা কেমন হতো আমি জানি না, কিন্তু আমরা তো মানুষ, আমরা আসলে ভাবতে পছন্দ করি যে কি হলে কি হতো, হোয়াট ইফ। হ্যাঁ, হোয়াট ইফের একটা জায়গা থেকে একটা জায়গা বলি যে আমি যখন এফডিসিতে প্রথম শুটিং করতে যাই, এর আগে তো অন্যান্য কাজে হয়তো যাওয়া হয়েছে, আমার মনে হচ্ছিল যে এইখানেই হুমায়ুন ফরিদি অসংখ্য বার এসেছেন অভিনয় করতে, আমিও আসছি, এটা আসলে দ্যাট ফিলিং, রাইট? থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটা আমি করার আগে ভাবছিলাম যেটা আসলে সেন্সিটিভ একটা প্রশ্ন হবে কিনা, বাট স্টিল আমি এইটুকু একটু জানতে চেয়েছি, কারণ ইউ আর টিয়ারিং আপ। আই এম সরি, আই ডিড নট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, এই যে স্যার তো ক্রিটিক্যাল হতেন, কিন্তু এই মুহূর্তে হলে আপনার বাসায় সবচেয়ে বড় সমালোচক কে আপনার, মানে আমার মা দেখেনও নাই সিনেমা না দেখে, আমার বাবা বেঁচে নেই, কিন্তু উনি দেখেনও নাই, কারণ আমি যেটা বুঝি যে উনি মেনে নিতে পারছেন না এখনো, যে এটা আমি আমার মাকে দেখাবো আর কি, যে এই বয়স আবার সিনেমা কি, মানে উনি কোনো প্রশ্ন করেননি, আমি তাকে 2 বার জিজ্ঞাসা করেছি যে উনি সিনেমাটা দেখতে যেতে চান কিনা, কোনো আগ্রহ দেখান নাই। না না, মানে ওই যে বললাম ওদের কনটেক্সট, আমি আমার মাকে একেবারেই দোষ দেই না, এটা ওনার জন্য বিশাল শখ ছিল সবকিছু মিলে, এবং এটা তো থাকে না যে আমরা ভাবি চলচ্চিত্র জগতে উঠে যাবে, এখন নাচ গান করবে, ওটাই তো একটা চলে আসছে, ভিন্ন জগৎ নিশ্চয়ই, মানে থাকে না, এক এক জগৎ সম্বন্ধে এক এক ধরনের ধারণা থাকে, একটা তো ধারণা আসলে মার্কেটে যেটা থাকে সেটা তো আসলে মানুষের মধ্যেও থাকে, মার্কেটটা তো মানে মানুষ, হ্যাঁ, কিছু জিনিস তো সত্য মিথ্যা মিলিয়েই আর কি, আসলে এক্স্যাক্টলি সেটা আছে। না, আমি এটা জানতে চাচ্ছিলাম যে কে আসলে এই মুহূর্তে হলো যে আমরা আসলাম নিয়ে কথা বলছি, আমাদেরকে কি একটু টি দেওয়া যায় যে আমরা এরপরে কোন কি নিয়ে কথা বলতে পারি, কথা হচ্ছে বা কোনো প্রজেক্ট নিয়ে ভাবনা কিছু? খুব ইন্টারেস্টিংলি আমার কাছে কোনো অফার আসেনি, হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তাতে যে আমি খুব হতাশ হয়েছি তাও না, টু সাম এক্সটেন্ট আমি একটু খুশিও। কেন আমি আপনাকে বলি জেরি, এটা হয় আপনি কাউকে যখন প্রথমবার স্ক্রিনে দেখবেন তখন কিন্তু ভালো লাগেই, যে হ্যাঁ একটা নতুন ছেলে, একটা ফ্রেশ ফেস, এটা যে কোনো ক্ষেত্রে ধরেন আপনি একটা নতুন অ্যাক্টর আসে আপনার ভালো লাগে, তারপর কিন্তু তাকে সেই টেস্টটা দিতে হয়। আমার মনে হয় যে আমি আবার এটা একটু এনজয় করা শুরু করেছি, যে ওয়ান হিট ওয়ান্ডার থাকে না, যে থাকুক না এরকম, আরে ও তো একটা সিনেমা করেছে ওটাই ভালো। এখন যেহেতু আমি অভিনেতা না, আমার এই রোলটা আমার জোনের মধ্যে ছিল, এটা একটা শহুরের রোল, ও যেরকম পোশাক পরে আমি কাছাকাছি পোশাক পরি, ও আমি এভাবেই কথা বলি, ভাষাটা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেভাবে কথা বলছে, সব কিছু আমার আয়ত্তের মধ্যে। কিন্তু পরের ক্যারেক্টারটা যদি হয়, যে ধরি যে সত্যি কথা রইদে ইমরান নূর যে চরিত্রটা করেছেন, এটা তো আমি চিন্তাও করতে পারি না আসলে, না আমাকে কেউ অফারও করবেন, আমি বলছি আর কি যে সেটা কিন্তু আমি করতে পারবো না, এটাই বাস্তবতা। আপনি করতে চান না? আমি হয়তো থাকে না যে আমি এটা ভাঙি চুরি বা এক্সপেরিমেন্ট করি, মানে আগে যদি ডিসিশন নিয়ে নেন যে আমি করতে পারবো না, এটা কি ঠিক হচ্ছে?
না আমি আমি জানি না ঠিক হচ্ছে কিনা, ওই যে বললাম যে নিজেকে এখনো ঠিক অভিনেতা হিসাবে আপনি এখন ভাবি explore না, করছেন মানে নিজের এক্সপ্লোর, জায়গাটা। মানে আমার কথা হচ্ছে যে কেউ যদি এটা ভাবে তো ভাবলো, কিন্তু ওই যে বললাম যে দিন শেষে তো আমি নিজেকে একজন উপস্থাপকই ভাবি। আহ, যেটা আমার আসলে চ্যালেঞ্জ ছিল। আহ, আমাদের তো একটা কথা বলার ঢং আছে, এবং আমি তো আমার জীবনের একটা বড় অংশ উপস্থাপনা করেছি। একটা সময় আমি নিউজ প্রেজেন্টার ছিলাম 5-6 বছর। আমাকে যদি হঠাৎ করে ডায়লগ বলতে হয়, সেই ঢংটা চলে আসতে পারে না, যে কোনো না কোনো ভাবে। আহ, অবশ্যই আসতে পারে। আপনি তো আরেকটা ব্যাপার আছে, আপনি যে বিশাল মানে পৃথিবীর ইতিহাসে হলো যে কয়েকটা এরকম অর্গানাইজেশন আছে যাদেরকে বলা হয় যে ভয়ানক ফরমাল, মানে ওই যে সেটা তাদের একটা দূতাবাসে আপনি কাজ করেছেন। জি, আমি আমেরিকান এম্বাসিতে হ্যাঁ, কাজ করছি। তো আপনি আই এম এ ভেরি ফর্মাল গাই। সো হ্যাঁ, এক্সাক্টলি। সবকিছু বলে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম, আপনাদের তারপর সাথে আছি কর্পোরেটে কর্পোরেটে, আপনাদের সাথে আছি আমি কাজী সাবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিস্তারিত এইটা তো আমার টোন, ওই টোন ভেঙে স্টেজে উপস্থাপনা করা, এত বছরের। সেটা আমাকে ভাঙতে হয়েছে। কারণ আমি তারপর আমি উপস্থাপনা করব বলে আমি নিউজ প্রেজেন্টেশন ছেড়ে দিয়েছি, কারণ ওই টোনটা আমি ভাঙতে চেয়েছি। এখন অভিনয়ের ক্ষেত্রে আমার এটা মনে ছিল, যদি মনে হয় যে খুব কাট 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 ডায়লগ দিচ্ছি, যদিও একজন মানে সবাই তো আপনি বললেন যে প্রশংসা করেছেন, একজন সমালোচনাও করেছেন, তারিক আনাম খান। আমি সমালোচনা না, উনি বলেছেন যে এই কথাটা বলেছে যে আমার মনে হচ্ছে যে তোমার অনেক জায়গায় ডায়লগ কাট 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 হয়েছে, পজগুলা ঠিক হয় না। এইটাও আমার শোনার দরকার ছিল। ওনারা এত বড় এটা ফিডব্যাক, একটা এই ফিডব্যাকটা ফিডব্যাক, হ্যাঁ এবং আমরা আমি feel খুব করি, হ্যাঁ। খুশি যে উনি আমাকে নোটিস করেছেন, যে উনি প্রয়োজন বোধ করেছেন যে আমাকে এতটুকু এসে বলবেন, যে ওনারা তো বাংলাদেশের লেজেন্ড। তো ওনার এই ফিডব্যাকটাও, বা আমি যদি সমালোচনাও বলি, আমার জন্য বিশাল পাওয়া। না আমি এটা কেন বলি, এই তারিক আনাম স্যারের কথাতে মাথায় আসলো। স্যারের সাথে আমি একটা নাটকে টেলিফিল্মে কাজ করছি, যেখানে হলো যে ফারুক ভাই আর হলো যে তারিক আনাম স্যার, এই দুইজনই হলো যে আমার বিপরীতে। জাস্ট ইমাজিন, হুম, আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস পড়তেছে দুইটা মানুষের, যারা হলো যে মানে জানো একটা legend, ট্রেন, জানো একদম এরকম। আমি হলাম যে এমন ভয় পাচ্ছিলাম, আমি আমি এরকম থাকে না যে ওখানে আছে, আমাকে ডিরেক্টর রুদ্রদা বললো যে গিয়ে হলো যে রিহার্সালটা করে আসেন না। আমি ওই যে রিহার্সালের জন্য যাব, সেটাও আমার আসলে মনে হচ্ছিল যে নিজের নিজের গল্প করছি, ওনাদের গল্পও তো অনেক ইন্টেলেকচুয়াল গল্প, এর মাঝখানে যে বলবো রিহার্সাল, ঝাড়ি ধমক দেবে না তো। বাট মানে লং স্টোরি শর্ট, সেটা হলো যে ওনাদের ফিডব্যাক, মানে আমি ওখানে রিহার্সালের পরে বা যাওয়ার পরে যেভাবে উনি আমাকে আসলে বলেছে এখানে এটা করতে পারি, এখানে এটা করতে পারি, আমার মনে হচ্ছে এটা তো আমার ভালো, এটা তো আমার ক্ষতি না। কারণ আমার একটা মানুষ তো পারফেক্টলি পারফেক্ট হয় না। না না অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি। সো বেসিক্যালি যখন আমি কোনো ফিডব্যাক পাই, সেটাকে আমি আসলে ক্রিটিসিজম হিসেবে নেই না, আমি ভাবি যে আচ্ছা ফাইন, তার মানে হলো যে দ্যার ইজ রুম টু ইমপ্রুভ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমার মনে হয় এটা যে ঠিক আছে, দ্যার ইজ রুম টু ইমপ্রুভ, ঠিক আছে, নেক্সট টাইম আমি তাকে আর এই অভিযোগ বা এই সমালোচনা করার সুযোগ দেবো না। হয়তো অন্য কিছু করবে, কিন্তু এই সেম জিনিস আমি তাকে আর করতে দেওয়ার সুযোগ দেবো না। তো এটা আমি ভাবি। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তার আগে আমি জানতে চাইবো যে কাজী সাবির আগামী 5 বছরের ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্ন করে, সেটা দিয়ে শেষ করি আমি, যে আগামী 5 বছরে ওই নিজেকে দেখি কোথায় নিজেকে। দেখে। আমার একটা প্রতিষ্ঠান আছে খেলবে বাংলাদেশ নামে, যেটা খেলাধুলা নিয়ে কাজ করে। আমার আসলে ধ্যান জ্ঞান সবকিছু খেলবে বাংলাদেশ নেই। আমি যদি কোনো সফলতা পেতে চাই, আমি চাই আমার কাছে যদি অপশন দেওয়া হয় জি। যে উপস্থাপনা ক্যারিয়ার, অভিনয় আমি সেই career, প্রশ্নটা লিখছি, যেটা করি নাই, মনে হচ্ছে একটু না আর একটা স্পটেড মানে আর ইয়ে হবে, খেলবেই বাংলাদেশ। আমি কোনো ধরনের মানে কোনো হেজিটেশন ছাড়াই। দ্বিধা ছাড়াই আমি বলবো যে খেলবেই বাংলাদেশ যেন বড় হয়। এবং এটা বড় হলে এটা খেলাধুলার প্ল্যাটফর্ম, মানুষের খেলাধুলার সুযোগ বাড়বে। আমার থ্রুতে যদি 2-3টা মানুষও, ছেলে মেয়েও মাঠে নামে, সেটা আমি মনে করি যে বিশাল পাওয়া হবে। এবং এটার জন্য আসলে আমি অনেক স্যাক্রিফাইস করেছি। এটা ঠিক আমার জোনের জিনিস না, আমি যা কাজ করেছি এটা তার বাইরে। কিন্তু সোজা বাংলায় বললে যে আমি আমার সব কিছু এটার পিছনে দিয়েছি। আমি চাই যে এটা দিয়েই আমার পরিচয়টা হোক। এটাও বলে রাখি, এটা দিয়ে যে পরিচয়টা নাও হয়, আমি খেলবে বাংলাদেশ করতে যে এটাকে সফল করতে যে যা শিখেছি, যা অর্জন করেছি, সেটা অমূল্য আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা এই মুহূর্তে আবার দেখা হবে, নিশ্চয়ই আড্ডাও হবে, কিন্তু আমি দর্শকদের কাছে বিদায়টা একটু নিয়ে নেই। জি, দর্শককে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে অভিনেতা কাজী সাবির,
স্পোর্টস অ্যানালিস্ট কাজী সাবির অথবা উপস্থাপক কাজী সাবির, সে যেই ফর্মে হোক না কেন, আমরা আসলে আর্টিস্ট যে তার পারফরমেন্স দেখতে চাই। তো যেই ফর্মে আসলে কাজী সাবির পারফরমেন্স দেখাক না কেন, আমরা তাকে আসলে চাই। হোয়াট ইউ গাইস থিঙ্ক? পুট দ্য কমেন্ট বিলো। অ্যান্ড আপনার সঙ্গে দেখা হবে শীঘ্রই অন্য কোনো এপিসোডে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।